মুভির শুরুতে আমরা চলে যাব আমেরিকান বস্টন শহরের একটি জেলে, আর সেখানে দেখা মেলে আমাদের গল্পের হিরো স্পেন্সারের, যে কিনা জেলের লাইব্রেরিতে বসে বেশ আয়েশ করে খবরের কাগজ পড়ছিল। ভাবছো স্পেন্সার কোনো সাধারণ অপরাধী? একদমই না। স্পেন্সার কোনো সাধারণ মানুষ নয়, বরং সে ছিল একজন মারাত্মক কড়া দাপটে পুলিশ অফিসার। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো, আরে ভাই, পুলিশ হয়ে সে কয়েদিদের পোশাকে জেলে কি করছে? চলো তোমাদের ব্যাপারটা খুলেই বলি। আসলে আজ থেকে 5 বছর আগে স্পেন্সার তার চরম দুর্নীতিগ্রস্ত সিনিয়র অফিসার বেইলানের বাড়িতে গিয়েছিল তাকে কিছু বিষয় জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু যেমনই স্পেন্সার দরজা খুলে ঘরের ভেতর পা রাখে, দৃশ্যটা দেখে তার আক্ষরিক অর্থে মাথা ঘুরে যায়। সে দেখে বেইলানের স্ত্রী সারা গায়ে আঘাতের চিহ্ন নিয়ে রক্তে মাখামাখি হয়ে ঘরে গুটিসুটি মেরে কাঁদছে। এরপর আর কি, এই দৃশ্য দেখে স্পেন্সারের রাগের পারত একদম চরমে উঠে যায়। রাগের মাথায় সে তার ওই অহংকারী সিনিয়র অফিসারকে সবার সামনে এমন মারাত্মকভাবে পিটিয়েছিল যে বলার মতো না। কারণ স্পেন্সার জীবনে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু নারীদের উপর অত্যাচার কোনোভাবেই মেনে নিতে পারে না। আর ঠিক এই কারণে নিজের সিনিয়র অফিসারের গায়ে হাত তোলার অপরাধে গত 5 বছর ধরে সে জেলে সাজা খাটছে। কিন্তু জানো তো খুশির খবরটা কি? আজ স্পেন্সারের সাজার মেয়াদ পুরোপুরি শেষ, আর সে আজই জেল থেকে রিলিজ পেতে চলেছে। তবে জেলের ভেতরে কিছু কয়েদি, যারা নিজেদেরকে বিশাল গ্যাংস্টার মনে করত, তারা স্পেন্সারকে বিদায়ী উপহার দেওয়ার জন্য তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। কিন্তু বেচারাদের জানাই ছিল না যে তাদের সামনে তাদের বাপ বসে আছে। স্পেন্সার একাই তাদের সব চুলকানি মিটিয়ে দেয়। একদম মনের মতো ধোলাই করে, রাজার মতো জেল থেকে বাইরে পা রাখে। জেলের বাইরে স্পেন্সারকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিল তার এক পুরনো জিগরি দোস্ত এবং রিটায়ার্ড পুলিশ অফিসার হেনরি। সেই সাথে স্পেন্সারের পাগলা এক্স গার্লফ্রেন্ড ডেভিসও তাকে নিতে এসেছিল। কিন্তু স্পেন্সারের এখন তার সাথে দেখা করার বিন্দুমাত্র মোড়ে ছিল না। তাই সে তাকে দেখা মাত্র হেনরিকে বলে, ভাই জলদি এখান থেকে গাড়ি ভাগাও। হেনরি আর দেরি না করে স্পেন্সারকে তার বাবার একটা ফাঁকা পড়ে থাকা অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, যাতে সে সেখানে কয়েকটা দিন অন্তত শান্তিতে বিশ্রাম নিতে পারে। সেখানে স্পেন্সারের সাথে দেখা করতে আসে তার আরেক পুরনো পুলিশ বন্ধু ড্রিসকল। ড্রিসকল স্পেন্সারকে জিজ্ঞেস করে, কি বন্ধু, পুলিশের চাকরি থেকে ছাঁটাই হওয়ার পর টানা 5 বছর জেলের ঘানি ঘাটানোর পর এখন তোমার জীবনে কি করার প্ল্যান? স্পেন্সার বেশ রিল্যাক্সড হয়ে উত্তর দেয় যে এখন আমি শুধু নিজের লাইফে চিল করব। ড্রিসকল বলে, ঠিক আছে, যদি কখনো কোনো দরকার পড়ে তবে অবশ্যই আমাকে স্মরণ করো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর স্পেন্সার যায় তার পোষা কুকুরটির কাছে। কুকুরটি তার উপর বেশ রেগেছিল, কারণ গত 5 বছর ধরে সে স্পেন্সার অপেক্ষায় পথে বসেছিল। তাই স্পেন্সার তাকে আদর করে মানানোর চেষ্টা করে। যাই হোক, স্পেন্সার ভাবছিল যে এই ফ্ল্যাটে সে একদমই একাই থাকবে। কিন্তু ঠিক তখনই হেনরি সেখানে হুক নামের বিশাল এক তাগড়া বডি বিল্ডার টাইপের লোককে নিয়ে হাজির হয়। হেনরি জানায় যে হুকের বাবা ছিল তার স্কুলের বন্ধু, আর এখন হুক এই দুনিয়াতে একদম একা। তাছাড়া সেও সদ্য জেল থেকে রিলিজ পেয়েছে। তাই হেনরি এখন তার দায়িত্ব নিজেই কাঁধে তুলে নেবে। এর সোজা মানে হলো এখন থেকে স্পেন্সার আর হুককে একই ছাদের নিচে থাকতে হবে। নিজের পার্সোনাল রুম আরেকজনের সাথে শেয়ার করাটা স্পেন্সারের কাছে কোনো মানসিক টর্চারের চেয়ে কম ছিল না। কিন্তু আসল ধাক্কাটা তো তখন লাগলো যখন তার নিজের পোষা কুকুরটা যে লেভেলের একটা ইউটার্ন মারলো, যা থেকে স্পেন্সারের আক্ষরিক অর্থে চোখ কপাল উঠে গেল। কুকুরটা স্পেন্সারের কাছে না এসে সোজা হুকের কোলে গিয়ে বসে পড়লো। স্পেন্সারের জন্য হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। তার ইগো একেবারে 12টা বেজে গেল, আর সে হকের ওপর এমনভাবে চিল্লাতে লাগলো যে যেন হুক তার কুকুর নয়, বরং তার পৈতৃক সম্পত্তি চুরি করে নিয়েছে। এবার গল্পের ফোকাস শিফট হয় ক্যাপ্টেন বেইলানের দিকে। হ্যাঁ, সেই একই দুর্নীতিবাজ অফিসার যাকে 5 বছর আগে স্পেন্সার আচ্ছা মতো ধোলাই দিয়েছিল। রাতের বেলা বেইলার নিজের গাড়ি চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার নিজেরই এক জুনিয়র পুলিশ অফিসারের কাছ থেকে একটা ইমার্জেন্সি কল আসে, যে তাকে দ্রুত শহরের একটা বাস টার্মিনালে দেখা করার জন্য ডাকে। কিন্তু যেমনই বেইলান সেখানে পৌঁছায়, হঠাৎ করে চরম একটা ধাক্কা। হ্যাঁ, এই পুরো ব্যাপারটাই ছিল বেইলানকে ফাঁসানোর জন্য তার ওই বন্ধু আর কিছু গুন্ডাদের পাতন একটা ভয়ঙ্কর ফাঁদ। বেইলান চৌতিতে কী সব নোংরা কাজ কারবার করেছিল কে জানে। তবে এই গুন্ডারা তার কোনো কথাই শোনে না। তারা নিমিষের মধ্যে নিজেদের ধারালো ছুরি বের করে এবং খুব নির্মমভাবে বেইলানকে খুন করে তার কাম তামাম করে দেয়। এর ঠিক পরের দিন সকালে পুরো বস্টন শহর দুটো ভয়াবহ খবর একেবারে কেঁপে ওঠে। প্রথম খবর, ক্যাপ্টেন বেইলানকে অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়েছে। আর দ্বিতীয় খবর, বেইলানের সেই জুনিয়র অফিসারের বন্ধু টেরেন্সের ডেড বডি সেই একই ভ্যানের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে, যে ভ্যানে করে গত রাতে গুন্ডারা বেইলানকে মারতে এসেছিল। পুলিশের প্রাথমিক ইনভেস্টিগেশন অনুযায়ী তাদের থিওরি ছিল এমন যে টেরেন্সে প্রথমে ক্যাপ্টেন বেইলানকে খুন করেছে এবং পরে ধরা পড়ার ভয়ে নিজেকে গুলি করে সুইসাইড করেছে। এদিকে টিভিতে এই খবর দেখতে থাকা স্পেন্সার নিজের চোখ আর কানকে কিছুতে বিশ্বাস করতে পারছিল না, কারণ সে টেরেন্সকে খুব কাছ থেকে চিনত।
ট্যান্সার ছিল অত্যন্ত সৎ আর আদর্শবান একজন পুলিশ অফিসার। সে জীবনও এমন জঘন্য কাজ করতে পারে না। ঠিক সেই সময় স্পেন্সারের সাথে দেখা করতে আসে ড্রিসকল এবং তার এক সঙ্গী। ড্রিসকল মূলত এখানে ইনভেস্টিগেশন করতে এসেছিল। সে স্পেন্সারকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে পুলিশের সন্দেহ বেইলানের এই মার্ডারের পেছনে স্পেন্সারের হাত থাকতে পারে। এটা শুনে হেনরির সাথে সাথে বলে ওঠে, স্পেন্সার তো কাল সারা রাত এখানেই ছিল। তখন ড্রিসকল পরিস্থিতি সামলে নিয়ে বলে যে সে স্পেন্সারকে ভয় দেখাচ্ছে না, বরং একজন পুরনো বন্ধু হিসেবে তাকে আগেভাগে সতর্ক করে দিচ্ছে। কিন্তু স্পেন্সার এই ফালতু সন্দেহের আসল কারণটা খুব ভালো করে জানতো। সে জানতো যে ডিপার্টমেন্টের সব দুর্নীতিবাজ অফিসাররা তার উপর আগে থেকে রেগে আছে, আর এখন শুধু সুযোগ পেয়ে তারা তাদের জমানো রাগটা তার উপর মেটানোর চেষ্টা করছে। তবে এই কেসের মধ্যে সন্দেহজনক কিছু গন্ধ পেয়ে স্পেন্সার তো আর হাত গুটিয়ে চুপচাপ বসে থাকার পাত্র নয়। সে পুলিশ ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড হয়ে থাকতে পারে, কিন্তু দিনের শেষে তার শিরায় শিরায় তো একজন সৎ পুলিশ অফিসার রক্তই বইছে। সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা টেরেন্সের স্ত্রী তিয়ার সাথে দেখা করতে পৌঁছায়। তিয়া খুব ভালো করে জানতো যে পুলিশ এই কেসটার গভীরে যাবে না এবং খুব জলদি এটা রফাদফা করে ফাইল ক্লোজ করে দেবে। স্পেন্সার তিয়াকে জিজ্ঞেস করে টেরেন্সের সাথে কি ক্যাপ্টেন বেইলানের কোনো ঝামেলা চলছিল। তিয়া অবাক হয়ে বলে, কিসের ঝামেলা? ওরা দুজন তো ইদানিং খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। এমনকি বেইলান প্রায় টেরিকে তার সাথে ড্রিঙ্কস করতে নিয়ে যেত। বিষয়টা এখন স্পেন্সারের কাছে আরো বেশি জটিল আর গম্ভীর মনে হতে থাকলো। সে তিয়াকে সবসময় অ্যালার্ট থাকার জন্য পরামর্শ দেয় এবং নিজের সত্যের গভীরে যাওয়ার জন্য পুলিশদের আড্ডা দেওয়ার একটা লোকাল বাড়ির দিকে বেরিয়ে পড়ে। বারে পৌঁছানোর পর স্পেন্সার টেরেন্সের একজন অত্যন্ত কাছের বন্ধুকে এক কোনায় ডেকে নিয়ে যায়। তাকে চেপে ধরে জিজ্ঞেস করে, বলতো ভাই, ইদানিং টেরেন্স আর বেইলানের মধ্যে আসলে কি চলছিল? তখন সে বন্ধুটি বেশ ভয় পেয়ে নিচু গলায় এক বিশাল রহস্যের পর্দা ফাঁস করে দেয়। সে জানা যে টেরেন্সের কাছে মনের কথা শেয়ার করছিল। টেরেন্সের খুব শক্ত সন্দেহ ছিল যে ক্যাপ্টেন বেইলান হচ্ছে এক নম্বর দুর্নীতিবাজ এবং নোংরা মানসিকতার একজন পুলিশ, আর সে বেইলানের বিরুদ্ধে সবার চোখের আড়ালে খুব গোপনে শক্ত প্রমাণ জোগাড় করছিল। ঠিক সেই মুহূর্তেই এইবারে এন্ট্রি নেয় ম্যাকলিন নামের একজন নতুন সার্জেন্ট, যে কিনা টেরেন্সের মৃত্যুর পর প্রমোশন পেয়ে তার জায়গায় বসেছে। ম্যাকলিন আর তার সাথে আসা অন্য পুলিশ অফিসাররা যখন দেখে যে জেল খাটা এক প্রাক্তন আসামি স্পেন্সার তাদের এলাকার বারে এসে খবরদারি করছে আর লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে, তখন তাদের জন্য সারা গায়ে আগুন লেগে যায়। তারা চরম রাগে স্পেন্সারের দিকে তাকাতে থাকে এবং মুহূর্তের মধ্যেই বারের পরিবেশ একদম সিরিয়াস আর থমথমে হয়ে যায়। কথা কাটাকাটি থেকে শুরু হয়ে যায় তুমুল তর্ক বিতর্ক, আর এক পর্যায়ে এই অহংকার ম্যাকলিন সোজা স্পেন্সার মুখে সজোরে ঘুষি বসিয়ে দেয়। আরে ভাই, স্পেন্সার কি আর এমনি এমনি চুপ করে মার খাওয়ার পাত্র? সেও পাল্টা ম্যাকলিনকে কষিয়ে 2-4টা ঘুষি মেরে দেয়। কিন্তু এরপর যা হওয়ার তাই হলো। বারে থাকা সব পুলিশ অফিসাররা একসাথে মিলে কুকুরের মতো স্পেন্সারের উপর ঝাঁপিয়ে পড়ে। বারের ভেতরে ফুল প্লেট লাথি আর ঘুষি খাওয়ার পর তারা স্পেন্সারকে আক্ষরিক অর্থে আবর্জনার মতো বারের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। ধুলো জেরে ওঠার সময় হঠাৎ করে আমাদের হিরো স্পেন্সারের বাজ পাখির মতো নজর পড়ে বারে ঠিক সামনে একটা দোকানের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে। ঘটনার আসল সত্য জানার জন্য সে ওই দোকানের মালিকের কাছে যায়। কিন্তু কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। স্পেন্সার ঠিক সেটাই করলো। সে দোকানদারকে বিন্দুমাত্র বুঝতে না দিয়ে চোখের পলকে পুরো সিসিটিভি হার্ড ডিস্কটাই সেখান থেকে গায়েব করে দেয়। এবার এই জোড়াক্ষণে কেসের জট খোলার জন্য সে হকের কাছে সাহায্য চায়। আর যখন তারা দুজনে মিলে ওই রাতের সিসিটিভি ফুটেজ চেক করতে বসে, তখন তাদের হাতে এমন একটা বিশাল সূত্র বা ক্লু এসে পড়ে যা পুরো গেমটাই চেঞ্জ করে দেয়। ফুটেজে পরিষ্কার দেখা যায় যে খুনের রাতে টেরেন্স ওই বার থেকে বেরিয়ে আসে এবং একটি হলুদ রঙের সুপার কারে গিয়ে বসে, যে গাড়ির মালিক আসলে অন্য কেউ ছিল। আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগে যখন দেখে যে ব্লু কালারের ভ্যানটা অন্য এক অচেনা লোক চালিয়ে নিয়ে যাচ্ছে এবং সে ওই হলুদ গাড়িটাকে ফলো করছে। স্পেন্সারের জোরালো সন্দেহ হয় যে এই দুটো গাড়ি নির্ঘাত সোজা ওই বাস টার্মিনাল দিকে গিয়েছিল, যেখানে বেইলানের ডেড বডি পাওয়া গিয়েছিল। স্পেন্সার এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা সেই ক্রাইম সিনে চলে যায় নিজে থেকে সবকিছু খুঁটিয়ে দেখার জন্য। ক্রাইম সিনে গিয়ে সে বুঝতে পারে যে এটা একদম সত্যি যে বেইলানের গাড়িকে টেরেন্সের ভ্যান দিয়ে ধাক্কা মারা হয়েছিল। কিন্তু সেই ভ্যানটা তো টেরেন্স চালাচ্ছিল না, চালাচ্ছিল অন্য কেউ, কারণ টেরেন্স তো তখন ওই হলুদ সুপার কারের ভেতরে বসেছিল। স্পেন্সার পুরো গেমটা ধরে ফেলে। সে বুঝতে পারে এই পুরো খেলাটা আগে থেকেই একদম নিখুঁতভাবে ফিক্সড করা ছিল। মানে প্রথমে বেইলানকে খুন করা, তারপর টেরেন্সকে খুন করা, আর শেষে এই পুরো খুনের দায়ভার মরা টেরেন্সের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্যই এই জঘন্য ষড়যন্ত্র করা হয়েছে। ঠিক তখনই স্পেন্সারের নজর যায় মাটিতে পড়ে থাকা একটা জীবাণু টুথপিকের ওপর। সেটা দেখা মাত্রই স্পেন্সারের মগজের বাতি জ্বলে ওঠে। সে সাথে সাথে বুঝে যায় যে সারাক্ষণ মুখে টুথপিক চিবিয়ে খাওয়া এই নোংরা অভ্যাসটা আসলে কার। স্পেন্সার কালক্ষেপণ না করে সোজা সেই পুরনো বন্ধু ড্রিসকলের কাছে যায় এবং তাকে সরাসরি চেপে ধরে জিজ্ঞাসা করে যে, বল, তুই খুনের রাতে ওই ক্রাইম সিনে কি করছিলি?
কিন্তু ড্রিসকল, যে কিনা এখন প্রমোশন পেয়ে মৃত বেইলানের চেয়ারে বসে বেশ ক্ষমতাশালী হয়ে গেছে, সে একদম পরিষ্কারভাবে অস্বীকার করে বসে। সে বলে যে সে তো ওই রাতে ওখানে যায়নি। স্পেন্সার এখন খুব ভালো করে বেইমানি আর বিশ্বাসঘাতকতার চরম গন্ধ পাচ্ছিল। এরপর স্পেন্সার হককে খুঁজতে খুঁজতে একটি বক্সিং রিংয়ে গিয়ে পৌঁছায়। আসলে হক জেল থেকে বেরোনোর পর হেনরি চেয়েছিল হক যেন একজন প্রফেশনাল বক্সার হিসেবে নিজের কেরিয়ার গড়ে তোলে, তাই সে স্পেন্সারকে হকের কোচ বানিয়ে দিয়েছিল, যাতে স্পেন্সার তাকে বক্সিংয়ের বেসিক প্যাচার মুভসগুলো শেখাতে পারে। বক্সিংয়ের ট্রেনিং শেষ করে এই দুই ভাই নিজেদের প্যাট ভরানোর জন্য একটা ক্যাফেতে যায়। ঠিক তখনই সেখানে হঠাৎ করে উদয় হয় স্পেন্সারের সেই পাগল এক্স গার্লফ্রেন্ড ডেভিস। সে রাগে ফুসফুস করতে করতে স্পেন্সারকে বলে, শালা তুই জেল থেকে বেরোনোর পর আমার সাথে দেখা করতে আসিসনি কেন? স্পেন্সার পরিস্থিতি সামলাতে একটা মিথ্যা কথা বলে দেয়। সে বলে যে সে চিরতরে অ্যারিজোনা শহরে শিফট হয়ে যাচ্ছে, তাই সে ডেভিসকে আর কোনোভাবে বিরক্ত করতে চায় না। এই কথা শুনে ডেভিস একটু ইমোশনাল হয়ে যায় এবং বিদায়বেলা হিসেবে স্পেন্সারকে একটা ছোট্ট কিন্তু সুন্দর রোমান্টিক মোমেন্ট উপহার দেয়। ক্যাফে থেকে বের হওয়ার পর স্পেন্সারের চিলের মতো তীক্ষ্ণ নজর রাস্তার উপর দিয়ে যাওয়া একটি গাড়ি দিকে আটকে যায়। আরে এটা তো সেই একই হলুদ সুপার কার যেটা সে সিসিটিভি ফুটেজে দেখেছিল। স্পেন্সার এক মুহূর্ত সময় নষ্ট না করে শর্টকাট রাস্তা দিয়ে দৌড়ে গাড়িটির পিছনে নেয়। কিন্তু আজকে দিনটা বোধহয় বেচারার জন্য খুব খারাপ ছিল। দৌড়ানোর সময় রাস্তার পাশে একটা বদমাজি কুকুর স্পেন্সারের পেছনে ধাওয়া করে, আর এই গাড়িটার পিছু নিতে গিয়ে কুকুরটা কামড়ে স্পেন্সার নিজের প্যান্টের একেবারে 12টা বাজিয়ে ফেলে। কুকুরটা তার উপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু একদম ঠিক সময় কুকুরটার মালিক ঘর থেকে বেরিয়ে এসে কুকুরটাকে ধমক দেয়, আর স্পেন্সার তখন যেন ধরে প্রাণ ফেলে। কিন্তু ততক্ষণে ওই হলুদ গাড়িটা চোখের পলকে সেখান থেকে হাওয়া হয়ে যায়। স্পেন্সার রাগে গজগজ করতে করতে বক্সিং জিমে ফিরে যায় আর হকের ওপর ফাটিয়ে চিৎকার করতে শুরু করে, শালা মোটা, আমি ওখানে কুকুরে কামড় খাচ্ছিলাম আর তুই এখানে ভূতের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলি। তুই একটু সাহায্য করলে হয়তো আমি ওই গাড়ির ড্রাইভারটাকে ধরে ফেলতে পারতাম। কিন্তু হক তখন খুব শান্ত গলায় তার মাথা কাটানোর প্রমাণ দেয়। সে স্পেন্সারকে বলে, ভাই চিল্লাবি না, তুই যখন দৌড়াচ্ছিলি আমি চুপচাপ ওই গাড়ির লাইসেন্স প্লেটের নম্বরটা নোট করে নিয়েছি, নাম্বারটা হলো 895। এই কথা শোনা মাত্র স্পেন্সারের রাগী মুখটা একটা চওড়া হাসি ফুটে ওঠে এবং সে হকের ওপর খুব চরম খুশি হয়ে যায়। গাড়ির নম্বর হাতে পেয়ে স্পেন্সার সোজা আরটি অফিসে চলে যায়, যাতে সে জানতে পারে এই হলুদ সুপার কারের আসল মালিককে। কিন্তু স্পেন্সার যেহেতু সাসপেন্স ছিল, তাই আরটি অফিসার কোনোভাবেই প্রাইভেট ইনফরমেশন দিতে রাজি হয় না। তখন স্পেন্সার তাকে ব্ল্যাকমেইল করে হুমকি দেয়, তুমি যদি আমাকে ইনফরমেশন না দাও তাহলে আমি সবাইকে বলে দিব যে তুমি এর আগেও টাকার বিনিময়ে আমাকে অনেকবার গোপন তথ্য দিয়েছ, আর তখন তোমার এই সরকারি চাকরি নিয়ে সোজা টানাটানি পড়বে। নিজের স্বাদের চাকরি বাঁচাতে বাধ্য হয়ে অফিসার স্পেন্সারকে তথ্য দিয়ে দেয়। কম্পিউটারের স্ক্রিনে যে নামটা ভেসে ওঠে সেটা দেখে স্পেন্সার চমকে ওঠে। নামটা ছিল চার্লস, যে কিনা এই শহরের অত্যন্ত ভয়ঙ্কর এক ড্রাগ মাফিয়া এবং আন্ডারওয়ার্ল্ডের ডন। স্পেন্সার চার্লসের সমস্ত গোপন আস্তানা খুব ভালো করে চিনত, তাই সে হক আর হেনরিকে সাথে নিয়ে রাস্তার উল্টো দিকে একটা বাস স্টপে বসে চার্লসের উপর স্পাইং বা নজরদারি করতে শুরু করে। সেখানে বসে স্পেন্সার তার বন্ধুদের চার্লসের এক ভয়াবহ অতীত সম্পর্কে জানান। চার্লস শুধু একটা ড্রাগ ডিলার নয়, বরং সে ছিল একজন প্রফেশনাল হিটম্যান, যে টাকার জন্য যে কোনো মানুষের গলা কাটতে দুবার ভাবে না। কিন্তু সমাজের রাঘব বোয়াল আর পাওয়ারফুল মানুষদের হাত চার্লসের মাথার উপর ছিল বলে পুলিশ আজ পর্যন্ত তার টিকিটও ছুঁতে পারেনি। স্পেন্সার বলতে থাকে, আজ থেকে 10 বছর আগে যখন আমি পুলিশ ছিলাম, তখন উঠাও এলাকা জমি খালি করার একটা সরকারি প্রজেক্ট আমাকে সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে গরিব মানুষজন টাকার অভাবে নিজেদের বাপদাদার ভিটে মাটি ছেড়ে দিচ্ছিল, কিন্তু একটি মেয়ে তার নিজের জমি কোনোভাবেই ছাড়তে রাজি হয়নি। আর ওই মেয়েটিকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য কোন এক বড়লোক বিজনেসম্যান এই চার্লসকে সুপারিশ দিয়েছিল। ঠিক 2 সপ্তাহ পর আমি নিজেই মেয়েটির ডেড বডি উদ্ধার করেছিলাম, আর যখন আমি ওই খুনের ফাইলের রিপোর্ট ডিপার্টমেন্টে জমা দিলাম, তখন ওই দুর্নীতিবাজ অফিসাররা সাথে সাথে কেসটা ধামাচাপা দিয়ে ফাইল ক্লোজ করে দেয়। এরপর যখন আমি নিজে একটা তদন্তে নামি, তখন আমি একটা সিসিটিভি ফুটেজ খুঁজে পাই। সেই ভিডিওতে চার্লসের 3 জন গুন্ডাকে পরিষ্কারভাবে ওই মেয়েটিকে খুন করতে দেখা যাচ্ছিল। কিন্তু যখন আমি এই সলিড প্রমাণ নিয়ে আমার সিনিয়র বয়লারের কাছে যাই, তখন বয়লান সেটাকে দেখে আস্তে আস্তে বলে, এই ভিডিওটা ফেক আর এডিটেড, তুমি এসব বাদ দিয়ে চুপচাপ জমি খালি করার প্রজেক্টে মন দাও। এই পুরো পচার বিক্রি হয়ে যাওয়ার সিস্টেমটা দেখে আমার রক্ত রীতিমতো টকবক করে ফুটছিল। আমি সোজা বয়লানের বাড়িতে গিয়েছিলাম, আর এরপরে ঘটনাটা তো তোমরা জানোই।
আমি বয়লানকে এমন মার মেরেছিলাম যে আমাকে 5 বছরের জন্য জেলে যেতে হয়েছিল। এখন যখন এটা পুরোপুরি পানির মতো পরিষ্কার হয়ে গেল যে পুলিশের বড় বড় অফিসারে আসলে চার্লসের এই কালো ব্যবসার পার্টনার, তখন স্পেন্সার, হেনরি আর হক একত্রে একটা শপথ নেয়। তারা প্রতিজ্ঞা করে যে তারা নিজেদের স্টাইলে নিরীহ টেরেন্সের নামের ওপর থেকে কলঙ্কের দাগ মুছে ফেলবে এবং এই সমস্ত গাদ্দার পুলিশগুলোকে একেবারে সমাজ থেকে উপড়ে ফেলবে। এই শুনে হক রাগে ফুঁসতে ফুঁসতে গিয়ে চার্লসের সবচেয়ে প্রিয় গাড়ির টায়ারটায় পাংচার করে দেয়। পরদিন স্পেন্সার চার্লসকে নিজের ছায়ার মতো করে ফলো করতে শুরু করে। তাকে ফলো করতে করতে স্পেন্সার এমন একটা জায়গা পৌঁছায় যা দেখে তার একেবারে হুঁশ উড়ে যায়। চার্লস সেখানে অন্য কারোর সাথে নয়, বরং স্বয়ং সেই সার্জেন্ট ম্যাকলিনের সাথে গোপনে মিটিং করছিল। হ্যাঁ, ওই ম্যাকলিন যে কিনা টেরেন্সের মৃত্যুর পর তার জায়গাটায় প্রমোশন নিয়ে বসেছে। স্পেন্সার দেখতে পায় ম্যাকলিন খুব সাবধানে চার্লসের হাত থেকে নোটে ঠাসা একটা বিশাল ব্যাগ নিচ্ছে। এটা সরাসরি ড্রাগস আর করাপশনে ঘুষে টাকা ছাড়ার কিছু ছিল না। তবে গল্পের আসল টুইস্টটা তো তখন আসে যখন ঠিক ওই জায়গায় স্পেন্সারের মুখোমুখি দেখা যায় দুজন এফবিআই এজেন্টের সাথে। এই এজেন্টরাও লুকিয়ে লুকিয়ে ম্যাকলিনের উপর নজর রাখছিল, কারণ এফবিআই এর অনেক আগে থেকে সন্দেহ ছিল যে ম্যাকলিন এবং বোস্টন পুলিশের অনেক রাগবল অফিসার মিলে এই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে চরম নোংরা একটা গেম খেলছে। চার্লস আর ম্যাকলিনকে একসাথে দেখার পর স্পেন্সারের হঠাৎ করে জেলের সেই কয়েদিটার কথা মনে পড়ে যায়, যার সাথে জেল থেকে রিলিজ পাওয়ার দিন তার ধস্তাধস্ত হয়েছিল। স্পেন্সার জানতো যে ওই কয়েদিটা অতীতে একজন বিশাল বড় ড্রাগ ডিলার ছিল, তাই স্পেন্সার তার প্যাট থেকে সত্যি কথাটা বের করে আনার জন্য আবারও জেলে গিয়ে হাজির হয়। প্রথমে সে ওই কয়েদিকে জিজ্ঞাসা করে, আমাকে সত্যি করে বল, জেলের ভেতর আমার উপর হামলা করে সুপারি তোকে কে দিয়েছিল, আর এফবিআই কেন এই করাপ্ট অফিসারগুলোর পেছনে হাত ধুয়ে পড়েছে? কিন্তু কয়েদিটা ছিল সাংঘাতিক শয়তান। আর তোমরা সবাই জানো যে ইনি হচ্ছে রিয়েল লাইফে একজন বেস্ট র্যাপার, পোস্ট ম্যালন। সে মুখ খুলতে একেবারে সাপ মানা করে দেয়। তখন স্পেন্সার নিজের ফোন থেকে সরাসরি হেনরিকে একটা ভিডিও কল লাগায়। আর জানো ভিডিও কলে কি দেখা যাচ্ছিল? হক ওই কয়েদির স্ত্রীর সাথে একটা রোমান্টিক ডেটে বসে চরম মজা নিচ্ছিল। এই দৃশ্য দেখা মাত্র কয়েদিটা তো একেবারে রাগে আর ভয়ে পাগল হয়ে যায়। স্পেন্সার তাকে আরো উস্কে দিয়ে বলে, ভাই তুই তো মনে হচ্ছে আরো অনেকদিন জেলের ঘানি কাটবি, তাই হয়তো তোর বউ এখন নতুন কোনো পার্টনার খুঁজছে। তুই যদি না চাস যে আমার ওই তাগড়া বন্ধু তোর বউয়ের সাথে কোনো ভুল কিছু করুক, তাহলে কোনো কথা না বাড়িয়ে চুপচাপ আমার সব প্রশ্নের উত্তর দে। বইয়ের কথা ভেবে বেচারা কয়েদি শেষমেশ স্পেন্সারের কাছে হাঁটু গাড়তে হয়। সে ঘাবড়ে গিয়ে কাঁপতে কাঁপতে একটা সিক্রেট কোড বলে দেয়, ওয়ান্ডারল্যান্ড। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই কথাটা বলার পরই কয়েদিটার পাগলের মতো হাসতে শুরু করে। স্পেন্সার রেগে গিয়ে বলে, কিরে এত দাঁত কিলে হাসছিস কেন? তখন কয়েদিটা তাকে বলে, কারণ তুই খুব তাড়াতাড়ি মরতে চলেছিস স্পেন্সার, তোকে এবার স্বয়ং উপরওয়ালাও বাঁচাতে পারবে না। কয়েদির এই ফালতু কথায় বেশি কান না দিয়ে স্পেন্সার সোজা ওই ওয়ান্ডারল্যান্ড কোডের রহস্য ভেদ করার জন্য সমুদ্রের ধারে একটা বন্দরে যায়। সেখানে সে তার পুরনো একটা ইনফর্মারের সাথে দেখা করে। ওয়েন তাকে জানায় ওয়ান্ডারল্যান্ড কোনো বাচ্চাদের খেলার পার্ক বা জায়গা নয় স্পেন্সার, বরং এটা হলো সমুদ্রের ঠিক ধারে তৈরি হওয়া একটা বিশাল আলিশান ক্যাসিনো। আন্ডারওয়ার্ল্ডের বড় বড় মাফিয়ারা ইন্টারন্যাশনাল ড্রাগ স্মাগলিং এর কালো ব্যবসা লুকিয়ে রাখার জন্য এই ক্যাসিনোটাকে একটা মুখোশ হিসেবে ব্যবহার করে। আর এই ক্যাসিনোর ভেতরে বিক্রি হয়ে যাওয়া পুলিশ, দুর্নীতিগ্রস্ত নেতা আর কোটিপতি বিজনেসম্যানরা মিলে প্রতি সপ্তাহে কোটি কোটি টাকার অবৈধ ডিল করে। এই কথা শোনার পর স্পেন্সারের মাথায় সব জট নিমিষে খুলে যায়। সে বুঝতে পারে ক্যাপ্টেন বয়লার কেন 10 বছর আগে ওই গরিব মেয়েটার মার্ডার কেসটা ধামাচাপা দিয়েছিল, কারণ এই আন্ডারওয়ার্ল্ড মাফিয়ারা ওই মেয়েটির জমি জোর করে দখল করে ঠিক সেখানেই ক্যাসিনোর নতুন একটা ব্রাঞ্চ খুলতে চেয়েছিল। স্পেন্সার নিজের চোখে সব সত্যি দেখার জন্য সোজা সে ওয়ান্ডারল্যান্ড ক্যাসিনোতে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে তার সন্দেহজনক হাবভাব দেখে দুজন তাকড়া সিকিউরিটি গার্ড তাকে ঘিরে ফেলে। তবে আমাদের স্পেন্সার তো মিথ্যা কথায় জাদু করার অসাধারণ স্কিল ছিল। সে এমনভাবে ওই দুই গার্ডকে নিজের কথার জালে ফাঁসায় যে তারা কিছু বোঝার আগে স্পেন্সার সেখান থেকে হাওয়া হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই শহরের আরেক প্রান্তে ক্যাপ্টেন বয়লার এবং ট্যারেন্সের ফিউনারাল সম্পন্ন হচ্ছে। সেখানে ম্যাকলিন তার নতুন বস ট্রিস্কলের কাছে এসে কান্নাকাটি শুরু করে দেয়। বস, ওই স্পেন্সার ব্যাটা কিন্তু আমাদের কেসে অনেক বেশি নাক গলাচ্ছে। আমার খুব ভয় করছে, শালা যদি আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করে ফেলে। ঠিক তখনই ড্রিসকল, যে কিনা এতদিন ধরে স্পেন্সারের বন্ধু হওয়ার নাটক করছিল, সে বুক ফুলিয়ে ম্যাকলিনকে বলে, আরে তুই এত টেনশন নিস না তো, আমি অলরেডি চার্লসের শুটারকে স্পেন্সার সুপারি দিয়ে দিয়েছি, আজকে ওর গেম ওভার হয়ে যাবে। আর সত্যি তাই হয়। স্পেন্সার যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা রেস্টুরেন্ট থেকে পিৎজা কিনছিল, ঠিক তখনই কিছু ভাড়াটে গুন্ডা মারাত্মক সব অস্ত্র নিয়ে তার উপর এক মারাত্মক হামলা করে বসে। এদিকে রাস্তার উল্টো পাশে গাড়িতে বসে হক খুব মজা করে গান শুনছিল।
কিন্তু যেই না সে দেখলো যে স্পেন্সরের জীবন ঘোর বিপদে, সে সোজা গাড়ি চালিয়ে দিয়ে ওই রেস্টুরেন্টের কাঁচ ভেঙে সশব্দে ভেতর ঢুকে পড়ে। এরপর সে স্পেন্সরকে গাড়িতে তুলে চোখের পলকে সেখান থেকে হাওয়া হয়ে যায়। যাওয়ার সময় স্পেন্সর হককে বলে যে তারা এখন সরাসরি আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের হিটলিস্টে চলে এসেছে, তাই এখন তাদেরকে কোনো সেফ জায়গায় আত্মগোপন করতে হবে। এরপর স্পেন্সর নিরাপত্তা খোঁজার আশায় হক আর হেনরিকে নিয়ে সোজা তার সেই পাগলি এক্স গার্লফ্রেন্ড ডেভিসের বাড়িতে চলে যায়। ডেভিস তো প্রথম দেখাতেই চরম ভাব দেখাতে শুরু করে। সে স্পেন্সরকে বলে, আগে এই হেনরি বুড়োকে আমার বাড়ি থেকে বের করো, এই বুড়োটাই তোকে খারাপ বানিয়েছে। কিন্তু স্পেন্সর যখন ডেভিসকে পুরো ঘটনার আদ্যপ্রান্ত আর তাদের জীবনে ঝুঁকির কথা শোনায়, তখন ডেভিসের মন গলে যায়। সে তাদের সবাইকে নিজের বাড়িতে লুকিয়ে থাকার পারমিশন দেয়। এরই মধ্যে ট্যারেন্সের বিধবা স্ত্রী টিয়া যখন তার স্বামীর শেষকৃত্য সেরে নিজের বাড়িতে ফেরে, সে দেখে যে তার পুরো বাড়ির সব জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে মেঝেতে পড়ে আছে। কেউ যেন পাগলের মতো কিছু একটা খুঁজছিল। সে আতঙ্কের সাথে স্পেন্সরকে ফোন করে ডেকে পাঠায়। স্পেন্সরের আগেই একটা সন্দেহ ছিল যে ট্যারেন্স নিশ্চয়ই তার বাড়িতে এমন কোনো জোরালো প্রমাণ লুকিয়ে রেখেছে যেটা ওই গুন্ডারা খুঁজতে এসেছিল। স্পেন্সর টিয়াকে ভরসা দিয়ে বলে, তোমার কাছে যাই থাকুক না কেন সেটা তুমি আমাকে দিয়ে দাও। তখন টিয়া নিজের পাশ থেকে একটা গোপন অডিও রেকর্ডিং বের করে আনে। ট্যারেন্সের মৃত্যুর আগে এই টেপটা এফবিআইয়ের হাতে তুলে দিতে চেয়েছিল। টিয়া স্পেন্সরের উপর সম্পূর্ণ ভরসা করে সেই অডিও রেকর্ডিংটা তাকে দিয়ে দেয়। স্পেন্সর তখন টিয়াকে অনুরোধ করে যে সে যেন তার বাচ্চাকে নিয়ে কিছুদিন অন্য কোথাও গিয়ে সাবধানে থাকে, কিন্তু টিয়া সাহসের সাথে বলে যে সে একাই সব সামলে নিতে পারবে। স্পেন্সর সে অডিও রেকর্ডিংটা যখন প্লে করে, তখন তাদের সামনে পুরো স্ক্যাম বা দুর্নীতির সব মুখোশ খুলে মাটিতে লুটিয়ে পড়ে। রেকর্ডিংয়ে শোনা যায় যে ট্যারেন্স, যে কিনা সত্যিকারের একজন সৎ পুলিশ অফিসার ছিল, সে তার সিনিয়র বয়লানকে এই পাপের দুনিয়া থেকে বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছে। ট্যারেন্স তাকে বলছিল যে সে বয়লানকে অন্য কোথাও একটা নতুন চাকরির ব্যবস্থা করে দেবে, কিন্তু তার বদলে বয়লানকে ড্রাগ আর কালো টাকার সাথে জড়িত সব করাপ্ট অফিসার আর মাফিয়াদের নাম এফবিআইয়ের কাছে ফাঁস করতে হবে। বয়লান সেই শর্তে রাজি হয়ে যায় এবং সে কবুল করে যে ওয়ান্ডারল্যান্ডের পুরো ড্রাগসের ব্যবসা চার্লস কন্ট্রোল করে। চার্লসের উপরে আছে ম্যাকলিন, আর এদের দুজনের আসল গডফাদার বা মাস্টারমাইন্ড আর কেউ নয়, স্বয়ং ড্রিসকল। কিন্তু ট্যারেন্স এই রিপোর্টটা এফবিআইয়ের হাতে তুলে দেওয়ার আগে ড্রিসকল এই প্ল্যানের গন্ধ পেয়ে যায়। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় রহস্য উন্মোচন হয়। ট্যারেন্স আর বয়লানকে কোনো গুন্ডা বা মাফিয়া খুন করেনি, বরং খোদ ড্রিসকলই তাদের দুজনকে নির্মমভাবে খুন করেছিল। এই ভয়ঙ্কর সত্যিটা জানতে পারার পর স্পেন্সর রাগে আর কোনো সীমা থাকে না। সে সোজা ড্রিসকলের কাছে একা গিয়ে হাজির হয়। সে ড্রিসকলকে চোখের সামনে প্রমাণটা তুলে ধরে বলে, তুই একসময় আমার বন্ধু ছিলি, তাই তোকে ভদ্রভাবে বলছি তুই নিজে গিয়ে এফবিআইয়ের কাছে স্যালেন্ডার কর। কিন্তু ড্রিসকলের চোখে তখন কোটি কোটি কালো টাকার নেশা এমনভাবে চেপে বসেছে যে স্পেন্সরের কথায় হু হু করে হাসতে শুরু করে। সে উল্টে স্পেন্সরকে হুমকি দিয়ে বলে, নিজের জীবনে মায়া থাকলে এখান থেকে কেটে পড় স্পেন্সর, তুই যে এখনো বেঁচে আছিস সেটাই তো তোর অনেক বড় ভাগ্য। স্পেন্সর তখন ওর সাথে আর কোনো তর্ক না করে সোজা অডিও রেকর্ডিং নিয়ে এফবিআই এজেন্টের কাছে যায়। কিন্তু এফবিআই এজেন্টরা স্পেন্সরকে বলে, ভাই কোর্টের কাছে এই অডিও টেপ কোনো শক্ত প্রমাণ নয়। এই রাঘববোয়াল মাফিয়ারা উকিল ধরে কোর্টে প্রমাণ করে দেবে যে এই অডিওটা ফেক আর এডিটেড। ওদেরকে ধরতে হলে আমাদের হাতে একদম সলিড প্রমাণ লাগবে, যেমন ধরো ড্রাগসের আসল চালান বা মাল। এই কথা শোনার পর স্পেন্সরের মাথা তার পুরোপুরি কেটে যায়। সে সোজা চার্লসের আস্তানায় গিয়ে হামলা করে। চার্লসকে সে এমন রামধোলায় দেয় যে চার্লস বাধ্য হয়ে তাদের পরবর্তী ড্রাগস চালানের পুরো লোকেশন স্পেন্সরের কাছে উগরে দেয়। এরপর স্পেন্সর আর হক একটা হাইওয়ের ধারে সেই ড্রাগস ভর্তি গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। যেই না গাড়িটি তাদের চোখের সামনে আসে, হুক তার বিশাল হাতুড়ি দিয়ে সজোরে গাড়ির কাজ ভেঙে চুরমার করে দেয়। সামনের সিটে বসা দুই গুন্ডাকে আচ্ছা মতো কেলানোর পর স্পেন্সর পুরো ড্রাগস ভর্তি ট্রাক হাইজ্যাক করে নিয়ে যায় এবং সেটাকে অত্যন্ত সাবধানে ডেভিসের গ্যারেজের ভেতর লুকিয়ে রাখে। তাদের মাস্টার প্ল্যান ছিল পরের দিন সকালে তারা সোজা এফবিআইকে ডেকে এনে এই কোটি টাকা ড্রাগস আর চার্লসকে তাদের হাতে তুলে দেবে। কিন্তু তখনই তাদের জীবন আছড়ে পড়ে আরেকটা নতুন বিপদ। ড্রিসকল তাদের বৃদ্ধ বন্ধু হেনরিকে বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। স্পেন্সরের ফোনে ড্রিসকলের কল আসে এবং সে হুমকি দিয়ে বলে, যদি বুড়ো হেনরিকে জ্যান্ত দেখতে চাস তাহলে আমাদের পুরো ড্রাগসের চালান নিয়ে এখনই ওয়ান্ডারল্যান্ড ক্যাসিনোতে চলে আয়, তা না হলে এই বুড়ো লাশ পাবি তুই। এদিকে ওয়ান্ডারল্যান্ড ক্যাসিনোর খোলা ময়দানে ড্রিসকল আর চার্লসের পুরো সশস্ত্র মাফিয়া গ্যাং স্পেন্সরের জন্য অপেক্ষা করছিল।
কিন্তু তখনই সেখানে স্পেন্সরের বদলে ডেভিস তার গাড়ি নিয়ে স্টাইল করে এন্ট্রি মারে। সে নিজের কথার জাদু দিয়ে গুন্ডাদের এমনভাবে বোকা বানায় যে কথার ফাঁকেই সে অত্যন্ত চালাকির সাথে হেনরিকে তাদের কবল থেকে উদ্ধার করে গাড়িতে তুলে নেয়। আর ঠিক ওই সেকেন্ডেই স্পেন্সর আর হুক একটা আস্ত 18 চাকার দানবকৃত কন্টেইনার ট্রাক চালিয়ে মাফিয়াদের সমস্ত গাড়ির উপর দিয়ে বুলডোজারের মতো চালিয়ে দেয়। মাফিয়াদের গাড়ি একেবারে ধুমড়ে মুছে যায়। এই ধ্বংসযজ্ঞ দেখে ড্রিসকল ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের একটি গোডাউনের দিকে দৌড় লাগায়। স্পেন্সরও তাকে ছাড়ার পাত্র নয়, সে ড্রিসকলকে ধাওয়া করতে করতে গোডাউনের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু চার্লসের গুন্ডারা স্পেন্সর রাস্তা ব্লক করে দাঁড়ায়। তখন আমাদের তাগড়া বডি বিল্ডার হুক নিজের আসল রূপ দেখায়। সে স্পেন্সরকে বলে, ভাই তুই সামনে এগো, এই আনারি গুন্ডাগুলোকে তো আমি একাই পিটিয়ে সোজা করে দেব। এরপর হুক একাই ওই পুরো মাফিয়া গ্যাংটাকে গাজরার মূলার মতো কাটতে শুরু করে। লাথি ঘুষের আছাড় দিয়ে সে একাই 100 হয়ে যায়। অন্যদিকে এবার মুখোমুখি দাঁড়িয়ে ছিল স্পেন্সর আর ড্রিসকল। স্পেন্সরের বেইমান গাদ্দারদের এত সহজে গুলি সাহায্যে মারতে চাইছিল না। সে নিজের বন্দুকটা ছুঁড়ে ফেলে দেয় এবং ড্রিসকলকে 1-on-1 ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় কিল, লাথি ঘুষির মতো তুমুল বৃষ্টি। এক পর্যায়ে স্পেন্সর ড্রিসকলের পুরো থুবড়া ফাটিয়ে রক্তারক্তি করে তাকে মাটিতে শুয়ে দেয়। এরপর স্পেন্সর ওয়ান্ডারল্যান্ড ক্যাসিনোর ওই গ্যাংয়ের প্রত্যেকটা বদমাশকে তাদের নিজেদের ড্রাগসের বস্তার সাথে শক্ত করে বেঁধে ফেলে এবং এফবিআইয়ের হাতে তুলে দেয়। কোর্ট এবং এফবিআই এই সমস্ত জঘন্য অপরাধীদের তাদের প্রাপ্য কঠোরতম শাস্তি ঘোষণা করে। পরদিন ন্যাশনাল টিভিতে খবর সম্প্রচার হতে শুরু করে যে শহীদ টেরেন্স কোনো খুনি বা অপরাধী ছিলেন না, তিনি ছিলেন একজন অত্যন্ত সৎ, নীতিবান এবং সত্যিকারের দেশপ্রেমিক পুলিশ অফিসার। টেরেন্সের নামের উপর থেকে সমস্ত মিথ্যা কলঙ্কের দাগ মুছে যায়। গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই স্পেন্সর, হুক, হেনরি এবং ডেভিস একসাথে একটি ক্যাসিনোতে বসে তাদের এই অসাধারণ জয়ের সেলিব্রেশন করছিল। তারা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই ক্যাফে টিভিতে শহরের আরেকজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের খবর ব্রেকিং নিউজ হিসেবে আসে। আর খবরটা দেখা মাত্রই স্পেন্সরের চোখে আবারও সেই ইনসাফ আর বিচারের আগুন জ্বলে ওঠে। আর তার মানে স্পেন্সরের মিশন এখনো শেষ হয়নি। আর এরই সাথে আমাদের আজকের এই দুর্দান্ত মুভির এক্সপ্লেনেশন এখানে শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর হ্যাঁ, এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো তবে জলদি সাবস্ক্রাইব করে দাও, কারণ খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ধামাকাদার গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।